নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম গিল্টি। ব্যক্তিগতভাবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা আমার ভীষণই পছন্দের, কারণ তার প্রতিটি গল্পই থাকে কাহিনীতে ঠাসা। এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। এই গল্পটি মাটির খুব কাছাকাছি থাকা দুটি মানুষের জীবনের গল্প, জীবন সংগ্রামের গল্প, ভালোবাসার গল্প। সেই মানুষ দুটি হলো হিমাংশু এবং গৌরী। অসাধারণ একটি ছোট গল্প, আশা করছি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প গিল্টি। গলির মুখ থেকেই হিমাংশু ঘোষালের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। রান্নাঘরে ভাতের হাঁড়ি থেকে ফ্যান গালতে গালতে সব কথাই স্পষ্ট শুনতে পাচ্ছিল গৌরী। ওই একটা গুণই আছে হিমাংশুর, কখনো আস্তে কথা বলতে পারে না। অন্তত খুশি হয়ে যখন সে ঘরোয়া আলাপ শুরু করে, তখন এ পাড়ার কোনো নতুন লোক তা শুনলে সন্দেহ করে একটা নরহত্যার জন্য বুঝি তৈরি হচ্ছে হিমাংশু। রান্নাঘর থেকেও গৌরী বুঝতে পারছিল। গলির মুখে কানা চোখের মতন ঘষা আলোর গ্যাস পোস্টার নিচে দাঁড়িয়ে পড়েছে হিমাংশু। চিৎকার করে আলাপ করছে কারোর সঙ্গে। আমার টাকা মেরে দেবে, হকের পাওনা ঠকিয়ে নেবে, আমার গলায় গামছা দিয়ে সব টাকা আদায় করে ছাড়ব, তবে আমার নাম হিমাংশু ঘোষাল। গৌরী ভ্রুকুটি করল। রান্নাঘরের মেঝে ছোট বড় অসংখ্য গর্ত। হাঁড়ি থেকে গড়িয়ে পড়া ফ্যান জমা হচ্ছে তাদের মধ্যে। এই দিন দুপুরেই প্রায় অন্ধকার ঘরের এখান ওখান থেকে কয়েকটা আরশোলা উঁকি মারছিল। অর্থহীন বিদ্বেষে একটা খুন্তির ডগায় খানিকটা গরম ফ্যান তুলে নিয়ে গৌরী ছিটিয়ে দিলে তাদের দিকে। একটা আরশোলা চিত হয়ে পড়ল সঙ্গে সঙ্গে। অন্তিম যন্ত্রণায় পা ছুঁড়তে লাগলো। 1000 টাকা মাইনে পান, মোটরে চড়ে ঘুরে বেড়ান, ওরকম সাহেব বিস্তর দেখা আছে আমার। আজ 12 বছর লোক চড়িয়ে খাচ্ছি এই কলকাতা শহরে। গাড়ে ধরে যদি ও টাকা আদায় করতে না পারি, তাহলে একটা ভয়ঙ্কর কিছু করে ফেলবে হিমাংশু। কিন্তু কি করবে? গৌরী জানে হিমাংশু দৌড় কতখানি। দাওয়ায় বসে বিড়ি টানতে টানতে গজগজ করবে, গালাগাল করবে, অশ্লীলতম ভাষা ব্যবহার করবে, তারপর একদিন সম্পূর্ণ ভুলে যাবে। ছাতাটা বগলে নিয়ে বেরোবার সময় গৌরীকে আশ্বাস দিয়ে বলবে, 250 টাকার ফ্ল্যাট, 1 মাসের ভাড়া আমার কমিশন। যদি বাগাতে পারি না, একটা মাস পায়ের ওপর পা তুলে দিয়ে চলে যাবে। কি বলিস? স্ত্রীকে তুই বলেই সম্ভাষণ করে হিমাংশু। ওরা দুজন একই গ্রামের। 10 বছরের গৌরীর সঙ্গে 17 বছরের হিমাংশুর বিয়ে হয়েছিল। বিয়ের আগেকার সম্ভাষণটাই চলেছে এই 14 বছর ধরে। ভাতের হাঁড়ি নামিয়ে রেখে গৌরী উনুনে কড়াই চাপিয়ে দিলে। হিমাংশুর চিৎকার আর শোনা যাচ্ছে না। হয়তো চাপা গলায় আলোচনা করছে কি প্ল্যানে টাকাটা আদায় করা যায়, কিংবা হয়তো সঙ্গে সঙ্গে কথা কইতে কইতে এগিয়ে গিয়েছে বড় রাস্তার দিকে। কড়াই থেকে কয়েক বিন্দু গরম তেল হঠাৎ ছিটকে এসে হাতে লাগলো। মুখ বিকৃত করে গৌরী নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো একবার। রান্নার ধোঁয়ায় ধোঁয়ায় ঝাপসা হয়ে যাওয়া ইলেকট্রিক বাল্বটার লালচে ম্লান আলোতেও নিজের বাহুর দিকে তাকিয়ে পোড়ার যন্ত্রণা ভুলে গেল গৌরী। মুগ্ধ দৃষ্টি কিছুক্ষণ থমকে রইল সেখানে। নিয়মিত সাবান পড়ে না, তীর তীরে কলের জলে
স্নান পর্যন্ত হয় না ভালো করে। তবু পুষ্ট নিটোল হাতখানার দুধ আলতা রঙে এতটুকু মলিনতার ছায়া পড়েনি। একগাছা লাল কাচের চুড়ি, আর একটি শাঁখাতেই সেই হাতখানা রাজরানীর হাতের মতো দেখাচ্ছে। শুধু গৌরীর চোখেই যে তা ধরা পড়েছে তা নয়, হিমাংশু নিজেই বলেছে কতবার, ভাগ্যিস 10 বছর বয়সেই তোকে বিয়ে করে ফেলেছিলুম, নইলে এই রূপ নিয়ে তুই কি ফিরেও তাকাতিস আমার দিকে? কপালে লাথি মেরে দিয়ে কোনো জমিদারের ঘরে গিয়ে উঠতিস। ঠিক কথা। সত্যি কি 10 বছর বয়সের গৌরীকে দেখে কেউ ভুলেও ভাবতে পারত যে এই মেয়ের ভিতরে এত রূপ লুকিয়ে আছে? কেউ কি কল্পনা করতে পারত লক্ষ্মী ছাড়া চেহারার একটা ছোট্ট পাড়া গিয়ে মেয়ের ভিতর থেকে একদিন বেরিয়ে আসবে ইন্দ্রাণী? এ যেন রূপকথার গল্পের ব্যাঙের হঠাৎ রাজকন্যা হয়ে যাওয়া। সেই রাজকন্যা যে হাসলে মানিক ঝরে, কাঁদলে মুক্ত। তখন গৌরী নিয়মিত বছরে 4-5 মাস ম্যালেরিয়ায় ভুগত। কাঠির মতো হাত পা, লালচে একটা জংলা চুল, মরার মাথার মতন মাংসহীন মুখ, কোটরে ডুবে থাকা দুটো অন্ধকার চোখ, গায়ের ক্যাটক্যাটে সাদা রং দৃষ্টিকে যেন আঘাত করত। কুষ্টি তাকে সম্পূর্ণ করবার জন্যে গলায় দুলত ঘামের সবুজ কলঙ্ক মাখানো দুটো তামার মাদুলি। আর স্কুল থেকে তাড়া খাওয়া হিমাংশু তখন বাপের সঙ্গে যজমানির অ্যাপ্রেন্টিস কাটত। একটু কুঞ্জ, সারা মুখে বসন্তের দাগ, নাকটা পাখির ঠোঁটের মতো লম্বা, মাথায় বেয়াড়া ধরনের টেরি, তার সঙ্গে আরো বিসদৃশ্য টিকি একটা। এমন বিকট বেসুরো গলায় গান গাইত যে হরির লুটের কীর্তন থেকে পর্যন্ত তাকে বরবাদ করে দেওয়া হয়েছিল। এই দুজনের যখন বিয়ে হলো তখন গ্রামের রসিকেরা মন্তব্য করেছিল, একেই বলে রাজ্যটক। কি বলো? একেই বলে রাজ্যটক। মাসর ঘরে গৌরীর দূর সম্পর্কের এক বৌদি গান গেয়েছিলেন, আহা কি বা মানিয়েছে রে, যেন শ্যামের বামে রাই কিশোরী। আহা কি বা মানিয়েছে রে। কিন্তু বছর 2-1 মধ্যেই গৌরী একটু একটু করে ফুটে উঠতে লাগলো। তখন 2-1 জনের মনে হলো মেয়েটা একেবারে ধূমাবতী নয়, একটু ছিঁড়িছান্দও আছে ওর ভিতরে। আর এর মধ্যে একদিন বাপের সঙ্গে ঝগড়া করলো হিমাংশু। মাথার টিকিটাকে গোড়া থেকে ক্যাচ করে কেটে দিয়ে পৈতৃক উত্তরাধিকারের মূলোচ্ছেদ করলো। তারপর স্ত্রীকে নিয়ে রওনা হলো কলকাতায়। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ির সমস্ত বিরক্তি আর বিতৃষ্ণার মধ্যেও জোর করে মাত্র 8 মাস কাটিয়ে দিলে। তারপর আত্মীয়টির দৃষ্টান্তে ব্যবসায় নেমে পড়ল। ব্যবসা আর কিছু নয়, বিনা মূলধনে যা করা যায় তাই। দালালি, বাড়ি আর জমির দালালি। খাটতে হয় বই কি, সকালেই বেরুতে হয় ছাতাটাকে বগলদাবা করে। তারপর মেটে বুরুজ থেকে বরানগর, বালি থেকে ব্যারাকপুর। কোথায় কোথায় বাড়ি বিক্রি হচ্ছে, কোথায় 3 কাঠা দক্ষিণমুখ জমি সস্তায় পাওয়া যাবে, কোথায় 3খানা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, সবকিছু খবর রাখতে হয় হিমাংশুকে। বলতে গেলে কলকাতার আশেপাশের 20 মাইলের মধ্যে যত জমি আর ঘরবাড়ি আছে, হিমাংশু তার জীবন্ত এনসাইক্লোপিডিয়া। কি বললেন স্যার? হাজরা রোডের জমি? ওই যে ব্যারিস্টার ঘোষের লাল রঙের বাড়িটা লাগোয়া? নেবেন না স্যার, কখনো নেবেন না। আপনি ভালো মানুষ বলেই বলছি, ও জমিতে বিস্তর ফ্যাঁকড়া আছে। গ্যাটের কড়ি দিয়ে কিনে শেষে কিনা বেশি লিটিগেশনে পড়ে যাবেন। কি বললেন? সার্চ করাবেন? অনর্থক আবার অ্যাটর্নিকে 1 গাড়ি পয়সা দেবেন তো? তা আমি বলছি কি, শুনুন না, 1935 সালে জ্যাঠামল ভোজমল মারোয়ারি,
কিংবা জানি জানি স্যার, ছাতু চকতি লেনের দুটো ফ্ল্যাটের কথা বলছেন তো? ওই নতুন দুটো ফ্ল্যাট? আরে ওর আদত মালিক হচ্ছে হরেরাম গায়েন। ক্যানিং এ মাছের আড়ত আছে। বাড়ির চার্জে আছে ওদের ম্যানেজার কৃষ্ণপদ সাউ। সে স্যার সাংঘাতিক লোক, একটি রাঘব বোয়াল। তাকে বাগানো আপনার কাজ নয়, দেখাই করবে না হয়তো। তবে আমাকে ভার দিন স্যার, দেখবেন সব ম্যানেজ করে দেব। একটা সিগারেট এগিয়ে দিয়ে বলবো, কৃষ্ণদা ও বাড়ি আমার চাই। ব্যাস, আর বলতে হবে না। আপনাদের আশীর্বাদে স্যার এই হিমাংশু ঘোষালের। সকলের এই আশীর্বাদ কুড়িয়ে বেড়ানো সহজ কাজ নয়। পার্টির বাড়িতে বাড়িতে ঘোরা আছে, অ্যাটর্নি আর উকিলের অফিসে দৌড়োদৌড়ি আছে। যে পার্টির মন দ্বিধা সন্দেহে তুলছে, 2 ঘন্টা বক্তৃতা দিয়ে তার মন ভেজানোর দায়িত্ব আছে। একটা ট্রানজাকশনের সময় দুটো পার্টিকে অ্যাটর্নির অফিসে হাজির করা কিংবা সময় মতো কোর্টে এনে জড়ো করা, এসবও যেন হিমাংশুর পিতৃ দায়ের মধ্যেই পড়ে। এমনকি ঠিকমতো কোর্ট ফি কেনা হয়েছে কিনা, অথবা কেউ ভুল জায়গায় সই করে ফেললো কিনা, সেদিকেও তার লক্ষ্য রাখতে হয়। কাজ তাতেও ফুরোয় না। তারপর সর্বশেষে আছে কমিশনের টাকা আদায় করা। কেউ কেউ পুরোটাই সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কেউ বা 6 মাস ঘোরায়, কেউ কেউ একেবারে ফাঁকি দেবার মতলব করে। তখন রাস্তায় দাঁড়িয়ে মাজা ভাঙা সাপের মতো ব্যর্থ আক্রোশে গর্জন করে হিমাংশু, দেখে নেব আমি। গলায় পা দিয়ে আমার পাওনা টাকা আদায় করে তবে ছাড়ব, তবে আমার নাম। পাওনা টাকা অনেকের কাছ থেকেই আদায় হয়নি, কিন্তু সেজন্যে নিজের নাম বদল করতে পারেনি হিমাংশু ঘোষাল। দিন কয়েক গালমন্দ করেছে, নিরুপায় অন্তর্জালায় বিড়ি পুড়িয়েছে একটার পর একটা, ব্যবহার করেছে অশ্লীলতম ভাষা। তারপর নিজেরই বিষযন্ত্রণায় নিতান্ত তুচ্ছ কারণেই গৌরীর গায়ে হাত তুলতে গিয়ে তার আশ্চর্য রূপের দিকে তাকিয়ে মন্ত্রশান্ত ভুজঙ্গের মতো স্তব্ধ হয়ে গেছে। পরক্ষণেই ছাতাটা তুলে নিয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে। বেলেঘাটায় একটা নতুন পার্টির সন্ধান মিলেছে, নষ্ট করবার মতো সময় তার নেই। সেই সকাল 8টায় বেরিয়ে কখনো বেলা 12টায়, কখনো 1টায় এসে এক মুঠো খেয়ে যাওয়া, কোনো কোনো দিন তাও নয়, একেবারে সেই রাত 11:30টায় বাড়ি ফেরা। দিনের খাওয়াটা সস্তার হোটেলে কিংবা ডালপুরির দোকানে। শনি রবিবার নেই, ছুটি ছাটা নেই, পুজো পার্বণ নেই। একাদিন অসুখে বিসুখে না পড়লে বাঁধা নিয়মে কোথাও ছেদ পড়ে না। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কুঁকড়ে কদাকার চেহারা আরো কদাকার হয়েছে হিমাংশুর। নাকটা টিয়ার ঠোঁটের মতো বাঁক নিয়েছে, উঁচু উঁচু দাঁতে পানের ছোপ কালো হয়ে বসেছে। বসন্ত চিহ্নিত মুখটার দিকে তাকালে যে কেউ সন্দেহ করে এ লোকটা যখন খুশি খুন করতে পারে। নুয়ে পড়া ঘাড়টাকে এখন নির্ভুল একটা কুঁজের মতো দেখায়। এত খাটে তবু সংসার চলে না। মাঝে মাঝে হিমাংশু সামান্য নেশা করে আসে, কিন্তু তাকে মাতাল বলা যায় না। সেটা বড় খরচ নয়। হিমাংশুকে আর একটা ঢুকে ধরেছে, সেটা রেসের। মাঠের ভিতরে যায় না, বাইরেই জুয়ো খেলে। তবু সামান্য আয়ের একটা বড় অংশ ওইখানে নিবেদন করে আসে হিমাংশু। যেদিন বেশি হারে সেদিন ওর মুখের গন্ধেই টের পায় গৌরী। আর অনেক রাত পর্যন্ত হিমাংশু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কতদিন মামার বাড়ি যায়নি, দাদুকে বড় দেখতে ইচ্ছে করে। গৌরী সরে যায় সামনে থেকে। একতলা জীর্ণ বাড়িটার কাঠে সিঁড়ি বেয়ে ছোট ছাদটায় উঠে আসে। খানতিনেক নিচু ছাদের পরেই
সাদা রঙের বড় তেতলা বাড়ি একখানা, মল্লিকদের বাড়ি। দোতলার জানলায় আলো জ্বলছে। জানলার সামনে যে দাঁড়িয়ে, তাকে এখান থেকেও স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার সোনার চশমা চিকচিক করছে। সিগারেটের আগুনটা দীপিত হয়ে উঠছে থেকে থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হিমাংশুর কথা ভাবে গৌরী। দিনের পর দিন আরো স্থূল, আরো কর্কশ হয়ে উঠেছে হিমাংশু। মধ্যে মধ্যে যখন সোহাগ করবার চেষ্টা করে, তখন ওর হাতের ছোঁয়ায় শরীর জ্বালা জ্বালা করতে থাকে। হিমাংশুর আঙুলগুলোকে একটা বিরাট মাকড়সার কতগুলো ক্লেদাক্ত পায়ের মতো মনে হয়। অন্ধকারেও নিজের নিটোল শুভ্র হাত দুখানি সে দেখতে পায়। সেই হাত দিয়ে তার নিজের গলায় জড়িয়ে ধরতে ইচ্ছে করে। কাঠের রেলিং এর উপর ভর দিয়ে গৌরী দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর নিজের রক্তের কলধ্বনি শুনতে পায়। দোতলার জানলায় আগুনের একটা ঝলক ফুটে ওঠে কয়েক মুহূর্তের জন্য। আর একটা সিগারেট ধরিয়েছে লোকটা। হঠাৎ গৌরীর মনে হয় আলোর বিন্দু ছড়ানো এই অন্ধকারটা একটা বিরাট জালের মতো তাকে জড়িয়ে ধরেছে। অসহ্য গরম লাগতে থাকে। হাওয়া বন্ধ হয়ে যায়। গৌরীর নিঃশ্বাস আটকে আসে। চঞ্চল হয়ে ফিরে আসে সিঁড়ির দিকে। নামতে নামতে মনে হয় শ্যাওলায় শ্যাওলায় সিঁড়িটা ভরে গেছে, যে কোনো সময় পা পিছলে যেতে পারে। ঘরের মেঝেতে তখন কুণ্ডলি পাকানো কুকুরের মতো পড়ে আছে হিমাংশু। কোটরে বসা চোখের কোনায় জলের দাগ। যে দাদুকে 7 বছর বয়সে শেষবার দেখেছিল, তারই জন্যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। বেশ আছি, গৌরী ভাবে। তক্তপোষের কোনায় বসে কিছুক্ষণ বিষাদ দৃষ্টিতে তাকিয়ে থাকে হিমাংশুর দিকে। পুরো কালো ঠোঁটের ফাঁকে পানের রং ধরা দাঁতগুলো ভ্যাংচানির ভঙ্গিতে বেরিয়ে আছে। বেশ আছি, বারবার কথাটা মাথার ভিতরে ঘুরতে থাকে গৌরীর। নিজের হাতের মুঠো চোখের সামনে মেলে ধরে যেন ভাগ্যরেখাটাকে পরীক্ষা করে দেখতে চায়, কিন্তু পরক্ষণেই সব গোলমাল হয়ে যায়। নরম গোল হাতখানিকে একটা ফুটন্ত পদ্মের মতো মনে হয়। দু চোখ ভরে মুগ্ধতা নেমে আসে। হিমাংশুর নাক ডাকতে থাকে। মুখটা আরো খানিকটা ফাঁক হয়ে গেছে। গৌরী চমকে উঠল। তরকারিটা প্রায় ধরে আসবার জো হয়েছে, আর দরজার কড়ায় পাগলের মতো ঝাঁকানি দিচ্ছে হিমাংশু। আধমরা আরশোলাটা চিত হয়ে পা নাড়তে নাড়তে অনেকখানি এগিয়ে এসেছে সামনের দিকে। উঠে গিয়ে গৌরী দরজা খুলে দিল। ভিতরে পা দিয়েই খিঁচিয়ে উঠল হিমাংশু। ঘুমিয়ে পড়েছিলি নাকি এই সন্ধেবেলায়? সেই কখন থেকে কড়া নাড়ছি, শুনতে পাসনি? ঘুমিয়ে পড়বো কি করে, রাস্তা থেকেই তো চেঁচানি শুনছি। হাতের ছাতাটা ধপাস করে ছুঁড়ে দিয়ে হিমাংশু দাওয়ার উপরে বসে পড়ল। বিড়ি ধরালো। তারপর বড় লোক, অমন বড় লোক ঢের দেখেছে এই হিমাংশু ঘোষাল। নিজের মুখে বললে 2%, এখন কাজ মিটে গেলে বলছে এই 100 টাকা বকশিস দিচ্ছি, মিষ্টি কিনে খাও। বকশিস? আমি চাকর নাকি দারোয়ান যে বকশিস নেব? ও বড় লোক। মিড়িতে একটা হিংস্র টান দিয়ে পরপর কয়েকটা কদর্য কথা উড়ে গেল হিমাংশু। রান্নাঘরের দিকে এগোচ্ছিল গৌরী। কি মনে করে ফিরে এলো। একটা কথা বলবো? স্বগতোক্তিতে ছেদ পড়ায় হিমাংশু বিরক্ত হলো। ভুরু কুচকে বলল, তোর আবার কি হলো? ফটকে এত বাড়ি আর জমির ব্যবস্থা করে দিচ্ছ, নিজের জন্য কিছু করতে পারো না? হিমাংশু হাতের বিড়িটা ছুঁড়ে দিলে সেটা চৌবাচ্চার জলের মধ্যে গিয়ে পড়ল। কর্কশ স্বরে বললে,
আরে, চেষ্টা কি আর করছি না? ঝোপ বুঝে একখানা কোপ মারবো যখন, তখন বুঝতে পারবি। নিউ আলিপুরে কিংবা পার্ক সার্কাসে। ছুরির ধারের মতো খানিকটা তীক্ষ্ণ বঙ্কিম হাসি গৌরীর ঠোঁটের উপর দিয়ে খেলে গেল। রাজপ্রাসাদের কথা এখন থাক, একটা ভালোবাসার ব্যবস্থাও কি করতে পারো না? কেন? এই বাসাটাই বা এমন কি মন্দ? তোর বুঝি দোতলার ঘর নইলে ঘুম হচ্ছে না? বাড়িটা একতলা, পুরনো বটে, কিন্তু সুবিধেটা দেখছিস না? একেবারে সব আলাদা। আরে মায়, ছাদ পর্যন্ত কোথাও কোনো ঝক্কি ঝামেলা নেই। অন্য ভাড়াটের সঙ্গে জল চানের ঘর নিয়ে ঝগড়া করতে হয় না। এসব বুঝি তোর পছন্দ নয়? সাময়িকভাবে মনের তিক্ত যন্ত্রণাটাকে ভুলে গিয়ে রসিকতার চেষ্টা করলো হিমাংশু। মেয়ে মানুষ তো, স্বভাব যাবে কোথায়? ব্যাঙের মতো গলা ফুলিয়ে কারোর সঙ্গে ঝগড়া করতে না পারলে ভাত হজম হবে কেন? সেজন্যে নয়। গৌরী আস্তে আস্তে বলল, ছাদগুলো সব গায়ে লাগা, যে কোনো সময় চোর আসতে পারে। চোর? হিমাংশু আরো সরস হয়ে উঠল। আরে, আমার বাসায় একাদশী করতে আসবে এমন বেকুব চোর কলকাতা শহরে নেই। তোর গায়ে তো কয়েক গাছা গালা চুড়ি আছে, বোধহয় পয়সা চারেক দাম হবে। তবে হ্যাঁ। হিমাংশু হাহা করে হেসে উঠল। তবে হ্যাঁ, তোকে যদি কেউ চুরি করতে আসে সেটা আলাদা কথা, লাখ টাকাতেও তোর দাম হয় না। দালালির কাজে কলকাতা শহরের কত বড় লোকের বাড়িতে তো যাই। লুব্ধ চোখ মেলে স্ত্রীকে লেখন করতে লাগলো হিমাংশু। সত্যি বলছি, তোর মতো রূপসী বউ কারুর ঘরে দেখিনি রে। অকারণে একরাশ রক্ত জমা হলো গৌরীর মুখে। খানিকটা তপ্ত বাষ্পের মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো মাথার ভিতরে। নিজের হৃৎপিণ্ডে ঝড়ের আওয়াজ শুনতে পেল গৌরী। মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে। হিমাংশু তাকে ডাকল, শোন। গৌরী ফিরে দাঁড়ালো। বারান্দার মিটমিটে আলোটা নয়, গৌরীর চোখে মুখে, তার সর্বাঙ্গে আরো কিছু ছড়িয়ে পড়েছে। এই কানা গলির ভিতরেও এক টুকরো আকাশ আছে, চাঁদ উঠেছে সেখানে। তারই জ্যোৎস্নায় গৌরী স্নান করেছে। দূরে শাড়ির আবরণে ঢাকা রূপোর মূর্তির মতো দেখালো গৌরীকে। তার নিখুঁত সুন্দর কপালের উপর যেন মনির মতো কি একটা জ্বলছে মনে হলো। কিছুক্ষণ হিমাংশুর চোখে আর পলক পড়ল না। গা ভর্তি গয়না নইলে তোকে মানায় না গৌরী, একেবারে মানায় না। অভিভূত বিহবল গলায় হিমাংশু বললে, গয়না পরবার জন্যই যেন তুই জন্মেছিলি। সামনের ট্রানজাকশনের টাকাটা যদি পাই, সত্যি বলছি। জ্যোৎস্নার আলোয় হিমাংশু গৌরীকে এক চোখ দিয়ে দেখছিল, হিমাংশুকে গৌরী দেখছিল আর এক চোখে। পিঠে কোঁজ নিয়ে বসে থাকা হিমাংশুকে অদ্ভুত জান্তব দেখাচ্ছে এখন। আরো কুৎসিত, আরো কদাকার মনে হচ্ছে। হিমাংশুর কথার শেষটুকু শোনবার জন্য গৌরী আর অপেক্ষা করল না, এগিয়ে গেল রান্নাঘরে। সেদিন অনেক রাত্রে, সারাদিনের অসহ্য ক্লান্তির পরে হিমাংশু মরার মতো ঘুমিয়ে পড়লে গৌরী দরজা খুলে ছাদে উঠে এলো। তখন চাঁদ আরো আশ্চর্য রূপ নিয়েছে। জ্যোৎস্না আরো উজ্জ্বল হয়ে রেণু রেণু সোনা বৃষ্টি করে চলেছে। গৌরীর শরীরে সেই সোনা ঝরে পড়তে লাগলো। গালা চুড়ি পড়া নিরাভরণ হাত দুটির উপর বারবার গৌরীর চোখ পড়তে লাগলো। না দেখেও সে অনুভব করতে লাগলো তার দীর্ঘ শুভ্র কৃপাকে এই আলোয়
কি করুণ আর নিরাভরণ মনে হচ্ছে। দোতলা বাড়িটা জানলায় আবার সিগারেটের আগুন জ্বলল। জ্যোৎস্নার ভিতরে অস্বাভাবিক লাল দেখালো সেটাকে। আলো শরীরে দপদপ করতে লাগলো রক্তবিন্দুর মতো। আর হিমাংশু স্বপ্ন দেখতে লাগলো। রেসকোর্সের মাঠে একটা কালো ঘোড়া সকলকে পিছনে ফেলে তীরের মতো ছুটে চলেছে। তার পিঠে জকি হয়ে বসে আছে নতুন পার্টিটা, যে তাকে 3% কমিশন দিতে রাজি হয়েছে। ইদানিং ফিরতে প্রায় বেশি রাত হয়। তার উপরে আজ শনিবার ছিল। বিকেলে রেসের মাঠে গিয়েছিল হিমাংশু। গোটা 40 টাকা ছিল সঙ্গে। তার প্রায় সবটাই গেছে। বিষাদ বিরক্ত মনটাকে সামান্য একটু রাঙা করে অল্প অল্প টলতে টলতে হিমাংশু যখন বাড়ি ফিরল, রাত তখন 1টার কাছাকাছি। গৌরী জেগেছিল। দরজা খুলে দিলে কড়ায় হাত পড়তেই হিমাংশু হাতের ছাতাটা উঠোনে ছুঁড়ে দিয়ে রকের উপরে বসে পড়ল। ধুর, তোর দিনটাই খারাপ আজ। রাস্তায় বেরিয়ে যে কার মুখ দেখেছিলাম প্রথমে। গৌরী বললে, হুঁটো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। এক রাজ তেলে ভাজা এখনো যেন গলায় আটকে আছে। হিমাংশু হেঁচকি তুলল একটা। আর তাছাড়া সমস্ত মন মেজাজি খিঁচড়ে রয়েছে। কি যে বাজে টিপস দিলে, টাকাগুলো একেবারে বরবাদ হয়ে গেল। সব জোচ্চোর, বুঝলি, সব জোচ্চোর। দুনিয়ায় ভালো লোকের জায়গা নেই। নেশা জড়ানো চোখ তুলে সমর্থনের আশায় গৌরীর দিকে তাকালো হিমাংশু। আর দেখতে পেল এতক্ষণ পরে শুক্লপক্ষ ঘুরে এসেছে আবার। সেদিনের মতো চাঁদ উকি দিয়েছে এই জীর্ণ বিবর্ণ বাড়ির কয়েক ইঞ্চি আকাশে। ত্রয়োদশীর চাঁদ। আর গৌরী শঙ্খগ্রীবায় কি যেন ছিকমিক করে জ্বলছে, চাঁদমালার মতো জ্বলছে। গলায় ওটা কি পরেছিস তুই? হার? হার পেলি কোথায়? মুহূর্তের জন্য চুপ করে রইল গৌরী। মুহূর্তের জন্য তাকে পাথরের একটা মূর্তির মতো দেখালো। তারপর একটা চাপা নিঃশ্বাস ফেলে বললে, ফেরিওলার কাছ থেকে কিনেছি, মাছিকে দিয়ে। ও, নকল সোনার গয়না? গিল্টির? হিমাংশু উঠে দাঁড়ালো। দেখি। গৌরী স্তব্ধ হয়ে অপেক্ষা করতে লাগলো। হিমাংশুর কদাকার হাতের আঙুলগুলো তার গলা স্পর্শ করল। ভয়ে শিউরে উঠল গৌরী। একবারের জন্য মনে হলো ওই আঙুলগুলো এখনই তার গলার নরম মাংসের মধ্যে সাঁড়াশির মতো চেপে বসবে। চোখের পাতা দুটো তার বন্ধ হয়ে এলো। হিমাংশু বললে, বেড়ে মানিয়েছে হাড় ছড়া। দূর থেকে তো বোঝাই যায় না, তবে হাত দিয়ে দেখলে টের পাওয়া যায় বই কি। খাঁটি সোনা এতটা লালচে হয় না, একটু আর একটু আর একটু সাদাটে হয়। গৌরী প্রায় নিঃশব্দ গলায় বললে, খাঁটি সোনা বুঝি তুমি হাত দিয়ে দেখলেই টের পাও? গৌরীর মুখের উপর একরাশ অল্প গন্ধ ছড়িয়ে হা হা করে হেসে উঠল হিমাংশু। পাই বই কি, না হয় তোকে সোনা দানা কিনে দিতে পারি না, তাই বলে খাঁটি নকল চিনতে পারবো না? আজ 12 বছর ধরে কলকাতা শহর চড়িয়ে খাচ্ছি রে। হিমাংশু ঘোষালের অত সহজে ভুল হয় না। গৌরী বললে, থাকো সব কথা,
কামেশো। গৌরী ঘুমিয়ে পড়লেও আজ রাত্রে হিমাংশুর ঘুম এলো না। নেশাটা যতই ফিকে হয়ে আসতে লাগলো, ততই তার প্রতিক্রিয়াটা তীব্র তীক্ষ্ণ বেদনার মতো তাকে যন্ত্রণা দিতে লাগলো। ওই গিলটির নকল হাড় ছড়াই কি আশ্চর্য মানিয়েছে গৌরীর গলায়। বালিশের পাশে একখানা হাত এলিয়ে আছে। একগাছা লাল চুড়িতে কি দীনতা ফুটে উঠেছে তাতে। ভারী অন্যায় হয়ে গেছে, হিমাংশু ভাবল। যে করেই হোক কয়েকখানা গয়না গৌরীকে তার গড়িয়ে দেওয়া উচিত ছিল। সোনা ছাড়া এমন সোনার প্রতিমাকে কি মানায়? চমৎকার দেখাচ্ছে হাড় ছড়া, তবুও গিলটির হার। 2 দিন পরেই ময়লা হয়ে যাবে, বিবর্ণ পিতলের রং ধরবে। ও শুধু গৌরীর আত্মবঞ্চনাই নয়, ওর মধ্যে কেবল গৌরীর ব্যর্থ আকাঙ্ক্ষার বেদনাই মিশে নেই। ও হিমাংশুরও চরম লজ্জা, তার অক্ষম পৌরুষের অবমাননা। হাড়টার দিকে তাকিয়ে দেখতে দেখতে হিমাংশুর রক্তে সাপের বিষের জ্বালা ধরল। একে একে মনে পড়তে লাগলো কারা তাকে ঠকিয়েছে তার দালালির পাওনায়। কার কার কাছ থেকে এখনো পর্যন্ত নিজের পুরো টাকাটা সে আদায় করতে পারেনি। হিংস্র চিত্তে হিমাংশু ভাবতে লাগলো, এবার তারও সময় এসেছে, তাকেও বাঁকা রাস্তায় ধরতে হবে। সোজা পথে চলবার চেষ্টা করে সবাই তাকে ফাঁকি দিয়েছে, এবার সেও অন্য উপায় দেখবে। 12 বছর কলকাতা শহরে দালালি করছে হিমাংশু ঘোষাল, কিছুই তার অজানা নয়। গৌরীর গলার হাড় ছড়া ঝিকমিক করে জ্বলছে। একরাশ আলোর কাঁটা এসে তার চোখে বিদ্ধ করতে লাগলো। হিমাংশু উঠে নিভিয়ে দিলে ঘরের আলোটা। আর একরাশ স্তব্ধ অপরিচ্ছন্ন অন্ধকারে হিমাংশুর উত্তপ্ত উত্তেজিত মস্তিষ্কের মধ্যে কতগুলো সরীসৃপ কিলবিল করে ঘুরে বেড়াতে লাগলো। ওই গিলটির হাড়টা যেন এক মুহূর্তে তার মনের ভিতরে একটা সাপের ঝাঁপির ঢাকনা খুলে দিয়েছে। কিন্তু সাপের ঝাঁপির ঢাকনা খুললে কি হয়? সবাই ওস্তাদ ছাপুড়ে নয়, অন্তত হিমাংশু ঘোষাল তো নয়। সাপ খেলাতে গিয়ে প্রথম চোটেই তার নিজের হাতেই ছোবল লাগলো। টাকা পেয়েছিল বই কি হিমাংশু, 100 টাকা। কিন্তু 100 টাকাতেই কি আর একছড়া হাড় হয়? আর হলেও সরু সুতোর মতো হারে গৌরীকে কি মানাতে পারে? হাতেও কিছু চাই, অন্তত 4 গাছা চুড়ি। তার উপরে দিনটা ছিল শনিবার। অভ্যাসের সঙ্গে সঙ্গে দুর্জয় দুরাশা হিমাংশুকে আকর্ষণ করতে লাগলো। জাদুকরের হাতের ছোঁয়ায় যেখানে 100 টাকা কয়েক মিনিটে 300 টাকায় পরিণত হয়ে যায়, হিমাংশু সেই ঐন্দ্রজালিক জগতের দিকেই পা বাড়ালো। কিন্তু 100 টাকা 300 হলো না। বন মানুষের হাড়ের উল্টো ভেলকিতে পকেটে 7 আনা পয়সা নিয়ে রাত 12টায় গলিতে পা দিলে হিমাংশু। ওরা ওঁত পেতেই ছিল, 3 জন লোক, তাদের 2 জন গুন্ডা গোছের। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল হিমাংশুর উপরে। নিঃশ্বাস একেবারে আটকে না দিয়ে যতখানি গলা টিপে ধরা যায় সেই নিপুণ কৌশলে হিমাংশুকে তারা আয়ত্ত করল। তারপর আত্মীয়তার সম্ভাষণ জানিয়ে বলল, 420 আর জায়গা পাসনি? বার কর, টাকা বার কর। চোখের তারা কপালে তুলে হিমাংশু গো গো করতে লাগলো। ওই অবস্থাতেই হিমাংশুর গালে আর একজন প্রচন্ড একটা চড় বসিয়ে দিল। জাল মালিক সাজিয়ে ভুয়ো ফ্ল্যাটের টাকা আগাম নেবে? আমার টাকা হজম করা এত সোজা? যে গলা টিপে ধরেছিল সে গোটা কয়েক ঝাঁকুনি দিলে হিমাংশুকে, যেমন করে বেড়াল মুখের ইঁদুরকে ঝাঁকুনি দেয়। টাকা বের কর বলছি,
টাকা বের কর, খুন করে ফেলবো নইলে। তৃতীয় জন ততক্ষণে পকেট হাতড়ে যা কিছু সব বের করে ফেলেছে। খুচরো পয়সা কটা, ময়লা রুমাল, পুরনো নোটবই আর ক্লিপ লাগানো পেন্সিলটা ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে। হিমাংশুর কুঁজের ওপর কিল বসিয়ে দিয়ে তিক্ত ক্রোধে সে গর্জন করে উঠল, কিচ্ছু নেই, সব গিলে খেয়েছে। গলা টিপে বের করব, গলা টিপে বের করব। আর একবার ঝাঁকুনি পড়ল। হিমাংশু সমানে গো গো করতে লাগলো। তার আগেই পেরিয়ে এসেছিল গৌরী, এসে দাঁড়িয়েছিল দরজার সামনে। গলা থেকে এক টানে হাড় ছড়া খুলে নিয়ে এগিয়ে এলো এবারে। আমার স্বামী কত টাকা ঠকিয়েছেন আপনাদের? আমার স্বামী কত টাকা ঠকিয়েছেন? লোক তিনটে চমকে উঠল, ফিরে তাকালো একসঙ্গে। গ্যাসের মোড়া আলোয় এই মাঝরাতের নির্জন গলিতে এমন আশ্চর্য এক রূপসী মেয়ের আবির্ভাব অবিশ্বাস্য স্বপ্নের মতো মনে হলো তাদের। যে গলা চেপে বসেছিল তার হাতের মুঠো আলগা হয়ে গেল। ধূপ করে গলির স্যাঁতস্যাঁতে কালো মাটির উপরে বসে পড়ল হিমাংশু। তিন জোড়া চোখ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল গৌরীর দিকে। কত টাকা নিয়েছেন উনি? যে চর বসিয়েছিল সে একটা ঢোকিলে বললে, 100 টাকা। হাড় শুদ্ধ হাতখানা তার দিকে বাড়িয়ে ধরে গৌরী বলল, এটা নিয়ে ওকে ছেড়ে দিন, এর দাম 100 টাকার বেশিই হবে। গৌরীর দিকে চোখ রেখেই হাড় ছড়া নিলে লোকটা। তারপর আচ্ছন্নের মতোই তিনজন নিঃশব্দে গলি পার হয়ে রাস্তার দিকে এগিয়ে চলে গেল। একটা কথাও বলতে পারল না। হয়তো তখনও সমস্ত জিনিসটা ওরা বিশ্বাস করতেই পারছিল না। এমন অপূর্ব একটা অবিশ্বাস্য স্বপ্নের জালটাকে ছিঁড়তে চাইছিল না কথার আঘাত দিয়ে। হিমাংশুকে মাটি থেকে টেনে তুলল গৌরী। একরকম বইই নিয়ে এলো বাড়ির মধ্যে। হিমাংশুর গোঙানি থেমে গেছে তখন, চাপা গলায় কাঁদতে শুরু করে দিয়েছে। হিমাংশুকে জোর করে বিছানায় শুইয়ে গৌরী তার মাথাটা টেনে নিলে কোলের মধ্যে। ভয় নেই, ভয় নেই তোমার, ওরা চলে গেছে। হিমাংশু অবরুদ্ধ গলায় বললে, আমার জন্যে তো তোর সব গেল গৌরী, গিলটির হাড় ছড়াও গেল। কিন্তু ওরা তো অত কাঁচা নয়, একটু পরেই টের পাবে, তখন তো ফিরে আসবে আবার। দাঁতে দাঁত চেপে গৌরী আবার বললে, আসে তো দেখা যাবে, তোমার ভয় নেই, আমি আছি। হিমাংশু ছেলে মানুষের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। পিঠের কোঁচটা ওঠা পড়া করতে লাগলো ঢেউয়ের মতো। তুই আমাকে এত ভালোবাসিস গৌরী, তুই আমাকে এত ভালোবাসিস, আমি তোকে কিছুই দিতে পারলুম না, কিছুই না। গৌরীর দাঁতের চাপ ঠোঁটে এসে পড়ল, রক্ত গড়িয়ে পড়তে চাইল ঠোঁট দিয়ে। হারটা গিল্টির নয়, কিন্তু যে ভালোবাসার ভিতরে নিজেকে অসহায় শিশুর মতো ছেড়ে দিয়ে হিমাংশু এমন করে কাঁদছে, তার গিল্টি করা নিষ্ঠুরতার কথা ভেবে গৌরীর চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। শেষ হলো আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প গিল্টি। অসাধারণ একটি গল্প, হিমাংশু গৌরীর গল্প। গৌরীর গলার হাড়খানি মোটেই গিল্টি ছিল না। হিমাংশুকে সে সত্যি কথা বলেনি। সেই হাড়খানি কিভাবে এসেছে, তার রহস্য কি, বোধহয় তা আপনারা যারা শুনলেন ধরতে পেরেছেন। রহস্য হলো ছাদ, ছাদ
এবং ছাদ থেকে দেখা সেই জানালা। হারখানি গিল্টি ছিল না, কিন্তু হিমাংশু গৌরীর ভালোবাসা আর আসল সোনা ছিল না, হয়ে গিয়েছিল গিল্টি করা, যা হিমাংশু টের পায়নি। 12 বছর ধরে কলকাতা শহর চড়িয়ে আসা হিমাংশু মোটেই বুঝতে পারেনি আসল সোনা কি আর গিল্টি করা কি। তাই গৌরীর ভালোবাসাকে আসল সোনা ভেবে শিশুর মতো কেঁদে পড়েছিল গৌরীর কোলে। আর সেই কারণে গৌরীর মনে অপরাধ বোধ, ভালোবাসায় তাদের গিল্টি এসেছে। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অনেকগুলি গল্প আমার চ্যানেলে পড়েছি। যদি আমার কণ্ঠে গল্পগুলি শুনতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে শুনতে পারেন। শুনে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি অন্য স্বাদের গল্প প্রতিনায়ক পড়েছি কিছুদিন আগে, শুনে জানান কেমন লাগলো। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।